বাচ্চা, সিরিয়াসলি ছোট মা, যে কাজের জন্য এতক্ষণ তুষিকে তুমি যা নয় তাই শোনাচ্ছিলে, সে একই ব্যাপার আইরিনের জন্য বাচ্চামো হয়ে গেল। ইটস অল অ্যাবাউট নেপোটিজম, তাই না? আইরিন আমাদের বাড়ির মেয়ে, তাই ওর অন্যায়টা বাচ্চামো। আর তুষি তোমার চোখের রাস্তার মেয়ে, তাই ও চোর। বাহ, দারুণ। রেহনুমার সংকীর্ণ আদল আরও ছোট হয়ে গেল। উত্তর নেই, মাথা নুইয়ে নিলেন আস্তে। তনিমা রেগে রেগে বলেন, এটা তুই কেন করলি আইরিন? এর আগেও একবার ওয়াশরুমে সাবান ঘষে রেখে এলি, তাতে পিছলে পায়ে পড়ে প্রায় মাসখানেক মেয়েটা পা নিয়ে ভুগলো। সেই কথা আমি কাউকে বলিনি, কিন্তু আজ আজ আবার হাড় রেখে এসেছিস ওর ঘরে। তুষি তো তোকে কখনো একটা বাজে কথাও বলেনি, তাহলে শুধু শুধু ওই মেয়েটার পেছনে লেগে কি মজা পাস তুই? আইরিন কাঁদছে, চোখের পানি নাকের পানি সব মিলেমিশে একাকার। এভাবে নিজের জালে নিজেই ফেঁসে যাবে যদি জানতো আগে। শওকত অবাক হয়ে বলেন, কি? তুষের পা ওর জন্য ভেঙেছে? ইউসা বলল, তুষি তোমার চক্ষুশূল তাই না আপু? যাতে সবাই মিলে ওকে বাড়ি থেকে বের করে সেজন্য এসব করেছো। ছি, কত খারাপ হলে একটা মানুষ এরকম করতে পারে। তোমাকে নিজের কাজিন ভাবতেও তো লজ্জা করছে আমার। আইরিন ফুঁসিয়ে উঠল মৃদু স্বরে। ইউষা, পাল্টা তেতে ওঠে সেও। চোখ পাকাচ্ছ কাকে? আমি তোমাকে ভয় পাই না। তুমি আর তোমার মন যে কতটা বিকৃত সে তো সবার কাছে প্রমাণ হয়ে গেছে। শুধু শুধু সবাই মিলে এতক্ষণ তুষিটাকে যা তা শোনাচ্ছিল। আর আমার আম্মু, সে তো এক কাঠি উপরে, যে যা বলে তাই শোনে। একেবারে তুষির জন্ম পরিচয় নিয়েও বলে ফেলেছে আজকে। অথচ সে সত্যিকারের খারাপটাকে কেমন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো। আমার মা যে কেন বড় মা হলো না? রেহনুমা হতবুদ্ধি হয়ে বলেন, ইউষা, এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি? মেয়েটা উত্তর করল না। অভিমানের টলে টলে চোখ নিয়ে মুখ ঘুরিয়ে রাখলো। আইরিনের ক্ষুব্ধ নজর পড়ল তুষির দিকে। কেমন হাঁ করে মেয়েটা শুধু ইয়াসিরকে দেখছে। ওই চাহনি, ওই তাকানোর মানে আইরিন বোঝে। ফুটন্ত জল গায়ে পড়ার মতো অনুভূতিতে খেপে গেল সে। দিককাল ভুলে হুমকি ছুল অমনি। সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে দেখে খুব মজা পাচ্ছ তাই না? তোমাকে আমি দেখে নিব তুষি, আমি। তার কথার মাঝে গর্জে উঠলেন শওকত। আইরিন, মেয়েটা কেঁপে ওঠে। তুষির দিকে তাক করা আঙ্গুলটা ভেঙে আসে নিচে। শওকত রাগে একশেষ হয়ে বলেন, বেয়াদব মেয়ে, অন্যায় করে আবার বড় গলায় কথা বলা হচ্ছে। এক থাপ্পড়ে তোমার সব দাঁত আমি ফেলে দেব। আসুক তোমার মা। তুষে ঘাড় ধরে বের করার কথা বলছিলে না? এবার তোমার মাকে বলবো, তোমাকে কান ধরে এ বাড়ি থেকে হিড় করে টেনে নিয়ে যেত। লজ্জায় অপমানে জর্জরিত আইরিনের মাটিতে মিশে যাওয়ার দশা হলো। শওকত ধমকে বলেন, যাও ঘরে যাও, আর এক মুহূর্ত তোমাকে চোখের সামনে দেখতে চাই না আমি। দাঁড়াও। আইরিন সত্যি আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটতে নিল ঝড়ে বেগে। সাহসা নির্দেশ ছিল ইয়াসির। মেয়েটা থামল। সকলের উৎসুক চাহনির সাথে নিজেও ঘুরে চাইল পেছনে। ইয়াসির ফের তার জায়গায় গিয়ে বসেছে। নিরেট আওয়াজ, স্বাভাবিক খুব সুস্থির বলল, তুষির গায়ে হাত তুলেছিলে না তুমি? এবার ক্ষমা চাও ওর কাছে। আইরিন বিমর্ত বনে পড়ল। অয়ন বলল, হ্যাঁ চাইবি, তুই বড্ড বাড়াবাড়ি করেছিস আইরিন। আমরা সবাই থাকা সত্ত্বেও ওর গায়ে হাত তুলতে তোকে কে বলেছিল? জিয়াল সরি বল। ইয়াসির কপাল কুচকে বলল, হোয়াট সরি অয়ন? এটা ফ্রেন্ড সার্কেলের টিপিক্যাল ভুল বোঝাবুঝি হয়নি যে একটা সরিতে সব মিটে যাবে। আইরিন, তুষির পা ধরে ক্ষমা চাও। মেয়েটার মাথায় বাজ পড়ল। তুষি জিভ বেরিয়ে এলো এক হাত। এই রে, একদম পা ধরে। আইরিন কিং কর্তব্য বিমূর বনে পড়ল। আমি ওই বস্তির মেয়ের পা ধরে ক্ষমা চাইব না। আমি। অ্যাসিড দাঁত খিচে পড়ল, জাস্ট শাট আপ আইরিন। ও বস্তিতে বড় হলেও মানুষকে ততটা সম্মান করতে জানে যতটা একটা ভদ্র ঘরের সন্তান হয়েও তুমি শিখতে পারোনি। এত কথা বলতে ভালো লাগছে না, যা বললাম করো। আইরিন জায়গা ছেড়ে নড়ল না। ওই দাঁড়িয়ে থাকায় ভীষণ জেদ। তুরন্ত তুম করে উঠে দাঁড়ালো ইয়াসির। সেই তেরে পেছন দিকে ছুটে গেল চোপাটাও। হুঙ্কার ছুল স্থূল স্বরে। আই সেইড অ্যাপোলোজাইজ টু হার। সিংহের ন্যায় গর্জনে পিলে শুদ্ধ চমকে ওঠে তরুণীর। দুটো গাল চোখ দেখে মুখখানা সাদা হয়ে যায়। পরপর জলে ভেজা দৃষ্টি নিয়ে শওকতকে ডাকল সে। মামা,
ভদ্রলোক নিরুত্তর। যতটা অবজ্ঞা নিয়ে তুষি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ততটি ক্ষীণায় চোখজোড়া সরিয়ে নিলেন এবারও। প্রত্যেকে নিশ্চুপ, যেন মৌনতায় সকলের একমত তারা। এমনকি চামড়া ঝুলে পড়া জয়নবের বৃদ্ধ চিবুকও কেমন শক্ত হয়ে বসেছে। আইরিনের মুখ ভেঙে এলো দুঃখে। বুঝে নিল তার কাছে আর কোনো উপায় নেই। ইয়াসির যখন বলেছে ক্ষমা চাইতে হবে, দৃঢ় পায়ে এসে তুষির সামনে দাঁড়ালো সে। অথচ অবস্থা দুরূহ তুষির। বিচলিত চোখে বারবার দেখছে সবাইকে। ও কি করবে বুঝতে পারছে না। আইরিন সিক্ত নয়নে ঠিক ওর মুখের দিকে চাইল। অক্ষি কোটরে আনাচে কানাচে আগুনে ফুলকি ছুটে এলো সবেগে, যার যতটুকু উষ্ণতা তুষির ওপর ঢেলে দিতে ভেতরটা রসে চেঁচিয়ে বলল, এই অপমান আমি কোনোদিনও ভুলবো না তুষি, কোনোদিনও না। ও নিচু হতেই গেলে দুরূহ ধরে ফেলো তুষি। ক্ষমা চাইতে হবে না, যাও তুমি যাও। ইয়াসির থমকে উঠল কর্কশ কণ্ঠে। চুপ করে দাঁড়াও, তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি। তুষি মিয়ে এলো। আচ্ছা বিপাকে পড়েছে সে। আইরিন বয়সে ওর বড়, এত পড়াশোনা জানা ভালো ঘরের মেয়েটা ওর মতো মানুষে পা ছবে, কিন্তু ইয়াসিরের কাঠস্বরের বিপরীতে উচ্চবাস্ত করতে পারল না। আইরিন দু হাঁটু গেড়ে মেঝেতে বসলো। এক হাত বাড়িয়ে পা ধরতে আরও শক্ত হয়ে গেল তুষি। মুঠোতে খামচে ধরল কামিজ। আইরিন কটমট করে বলল, সরি। ইয়াসিরের কণ্ঠে অসন্তোষ। বাংলা জানো না? বাংলায় বলো। আইরিন চোখ বুজে দম নিল অনিচ্ছায়। অনীহায় থেমে থেমে বলল, আমাকে মাফ করে দাও। কথা শেষ হতেই তুষি পিছিয়ে গেল দুপা, ব্যগ্র হয়ে বলল, দিয়েছি, ওঠো প্লিজ। ইয়াসির সদর্পে বলল, এরপর থেকে কাউকে অসম্মান করার আগে আজকে নিচের এই অসম্মানটা মনে রেখো আইরিন। কুকুরের লেজ না হলে আই থিঙ্ক তুমি ঠিক শুধরে যাবে। আইরিনের চোখে আগুন, দাঁতে দাঁত পিষে গিলে নিল সবটা। তারপর আস্তে ধীরে উঠে ঘরে পথ ধরল। শওকত আক্ষেপ করে বলেন, কত বড় ভুল হয়ে গেল, না জেনে বুঝি তুষি কত ছোট বড় অ্যাসিডের পুরোটা শোনার ধৈর্য নেই। কথার মাঝে সোজা বেরিয়ে গেল বাড়ি থেকে। তখনই ওপাশ থেকে বিদ্যুতের মতো ছুটে এলো ইউষা। দুহাতে তুষিকে চাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, তার আত্মস্বরও প্রফুল্লতা মিশে। আমি জানতাম তুষি, তুমি আমার কথা ফেলবে না, আমি জানতাম। তুষি সেসব শুনল কি না কে জানে। তার মুড়ের নাই নয়নতারা ইয়াসিরের প্রস্থান পথে আটকে। বুট পড়া ওই প্রতিটি কদমের সাথে বুকের গতি কেমন করে বেড়ে এলো হঠাৎ। তুষি টের পেল হৃদয়ের এই তাল হারানো। ধুকপুক ধুকপুক করে তাদের নেচে ওঠার শব্দে খেয়ানো বহুদূর। হ্যাঁ, কাঁপছে, আজ বুক কাঁপছে তুষির। সেই সাথে বেহালার এক সুর এসে কানের কাছে বলছে, বাতাসে গুনগুন, এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। সৈয়দ নিবাসের প্রাচীর হতে থমথমে ছায়াটা এখনও যায়নি। সব কিছু পিনপতন নীরবতার ন্যায় নিশ্চুপ। অথচ কেমন আশ্চর্যজনকভাবে তুষি ভীষণ স্বাভাবিক হয়ে গেল। একটু আগে যে সাংঘাতিক এক ঝড় বয়েছে ওর উপর, চেহারায় তার চিহ্ন মাত্র নেই। তখন সন্ধে, মাগরিবের আজান পড়েছে, কিছুক্ষণ হবে। তুষি বই খাতা গোছাচ্ছিল, তখনই ঘরে ঢুকলো ইউষা। হন্তদন্ত পায়ে শব্দে ফিরে চাইল তুষি। চেনা মানুষ দেখে সেই আগের মতো হাসল সে। স্ফুট গলায় বলল, আরে তুমি চলে এলে? আরে আমি আরো পড়তে যাব ভাবছিলাম। বিস্মিত ইউষার চোখজোড়া কপালে উঠে যায়। অবাক কণ্ঠে বলে, তুমি আমার উপরে রেগে নেই? রাগ কই না তো, রাগ কেন করব? তুষির এই অনাকাঙ্ক্ষিত সহজ কথাবার্তা ইউষা মেনে নিতে পারল না। নিশ্চয়ই মেয়েটা প্রচণ্ড কষ্টে এমন পাথরের মতো করছে। ভেতর ভেতর নির্ঘাত খুব অভিমান করেছে তুষি। অবশ্য করবে নাই বা কেন, ইউষা তো বাড়ির সবার মতো ভুল বুঝল ওকে। তনিমা, শওকত, জয়নব প্রত্যেকে ক্ষমা চাইল। ইউষার মুখ নেই ওসবের। তুষির সাথে এ বাড়িতে সব থেকে বেশি মেলামেশা ওর, অথচ ওই ওকে বুঝল না। নিজের প্রতি এক ছোটা নিরাশায় ইউষার চোখ ভিজে এলো। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে দাঁড়ায় তুষি, বাহু ধরে ডাকে, এই উষা, কি হলো? তুরন্ত হু হু করে কেঁদে উঠল মেয়েটা। ভেজা জর্ণ স্বরে বলল, তুষি, আমি সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি যে কিভাবে তোমাকে অবিশ্বাস করলাম, আমার এখন নিজের ওপরে খুব রাগ হচ্ছে। বিপরীতে চমৎকার করে হাসল তুষি।
বলল, বোকা মেয়ে, তুমি এই জন্যই কাঁদছো? আমি তো বললাম আমি রেগে নেই। না, মিথ্যে বলছো। কেন রাগ থাকবে না তুমি? তোমার এত বড় বিপদে বন্ধু হয়েও তোমার পাশে দাঁড়াতে পারিনি। আমার সাথে তো তোমার কথা বলাই উচিত না। ধুর, কি যে বলো তুমি। তুমি কি ভুল কিছু করেছো? আর 5টা মানুষ যা করতো, আমাকে যা ভাবতো, তুমিও তাই ভেবেছো? এখানে তোমার কোনো দোষ নেই ইউষা। আমি যে চোর এটা তো সত্যি। আর চোরকে চোর ভাবা অন্যায় কবে থেকে হলো? ইউষা ঝরঝর করে কেঁদে উঠল ফের। তুষি চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলল, কেতো না ইউষা। আমার সত্যি তোমার উপর কোনো অভিযোগ নেই। তুমি জানো এই বাড়িতে আসার পর আমি কতবার এটা ওটা চুরি করতে গিয়েছিলাম। শুধু ওই বিটকেলের ভয়ে পিছিয়ে এসেছি। আবার ভাবতাম বাইরেই তো যেতে পারি না, চুরি করে কি করব। আর সত্যি বলতে খারাপকে সবাই খারাপই তো ভাববে, তাই না? আমি চুরি করতাম, তাই চুরির প্রথম তীর আমার দিকেই তো এসেছিল। এটা আহামরি কোনো ব্যাপার না। শশব্যস্ত ওর হাত দুটো মুঠোয় ধরলো ইউষা, কেঁদে কেঁদে বলল, আমি আর কখনো এমন করব না তোষি। আর কোনো দিন অবিশ্বাস করব না তোমাকে। তুমি দেখো, এরপর থেকে যা ঘটবে, যা হবে, সব বিপদে ভাইয়ার মতো করে তোমার পাশে থাকবো আমি। ভাইয়ার মতো লড়বো তোমার হয়ে। দেখো তুমি। তুষির কথাই বান হারিয়ে গেল। হাসি হাসি দৃষ্টি যুগল স্পন্দন খোয়ালো। সাথে সাথেই চোখের পদ্মায় ভেসে উঠল সকালে সেই দৃশ্যরা। ইয়াসিরের অমন দাঁড়ার স্বর, সদর্পে ঘোষণা করা। তুষি আমার স্ত্রী। ইউষা হাত ধরে ঝাঁকালো। কি হলো, বলো কিছু। তুষি নড়ে ওঠে, বলে, হুম, আচ্ছা বাবা, ঠিক আছে। এখন এইসব নিয়ে চাপ নিও না তো। সাথে সিক্ত গালজোড়া মুছে দিল ফের। ইউষা বাচ্চাদের মতো বলল, তাহলে আমরা আবার আগের মতো তো? হেসে ফেলল তুষি, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, অফকোর্স। এমন সামান্য কারণে আমাদের বন্ধুত্ব পাল্টে যাবে নাকি? তোমার ওই পেতনি বোনের এখনো এতটাও ক্ষমতা হয়নি, বুঝলে? ইউষার চপচপে মুখখানায় এতক্ষণে আলো দেখা গেল। ঠোঁট মেলে হাসল সেও। পরপরই রেগেমেগে বলল, আইরিন আপুর ওপরে আমার যা রাগ উঠছিল তখন, ইচ্ছে করছিল মেরে চাপার সব দাঁত ফেলে দিই। কত বড় খারাপ দেখলে। তুমি আগে চুরি করতে, তাই এই ব্যাপারে যে তোমাকে ফাঁসানো খুব সোজা, সেটা বুঝেই এমন একটা কাজ করেছে আপু। ভাগ্যিস ভাইয়া ছিল। কি যে হতো না হলে, এমন করে ওর পেট থেকে কথা বের করতে আমি তো পারতামই না। আর লজ্জাও নেই জানো, এত বড় একটা কাণ্ডের পরেও কেমন সারা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি হলে তো দরজায় খিল দিয়ে বসে থাকতাম। ওখানে গলে পচে মরে গেলেও জীবনে আর বাইরে বের হতাম না। ইউষা মাথা নেড়ে নেড়ে সব কথা বলছে, তবে তুষির মনোযোগের তড়িটা নিখোঁজ হলো কুল হতে। বিড়বিড় করলো আনমনে। ভাগ্যিস ছিলেন উনি। তুষি সন্ধে থেকে ওত পেতেছিল ইয়াসিরের বাড়িতে ঢোকার, অথচ ঘড়িতে 9টা ছাড়ল। জনাবের এখনও খবর পাওয়া যায়নি। অন্য সময় তো 9টার আগেই ফেরে। আজ কি হলো? মেয়েটা আরেকবার পদ্মা বাইরেটা দেখল। কেউ সদর দরজা দিয়ে ঢুকলে এখানে দাঁড়িয়ে দেখা যায় না, আসেনি। তুষি গিয়ে নিরস চিত্রে বিছানায় পা ঝুলিয়ে বসল। টেবিলের উপর একটা ছোট্ট ঘড়ি আছে। এটা ইউষার দেওয়া। ছুটতে থাকা কাঁটাগুলোর দিকে ব্যগ্র নয়ন তুলে বারবার দেখছিল সে। এরই মাঝে সেই মহেন্দ্রক্ষণ এলো। চেনা বুটের শব্দে সচকিত হয়ে মাথা তুলল মেয়েটা। পরপরই ছুটে এলো ঝড়ের মতো। অল্প একটু পর্দা সরিয়ে মাথাটা বের করে উকি দেয় তুষি। ইয়াসির এসেছে। সদর লক করে রওনা করেছে ঘরের পথে। তনিমা সোফায় বসেছিলেন, হাতে সুই সুতো। ওকে দেখেই বলেন, ভাত বাড়বো? না, কফি পাঠাও, মাথা ব্যথা করছে। ব্যস্ত হাতের কাজ ফেলে রান্নাঘরে ছুটলেন রমণী। তুষিও আর থামল না, পিছু পিছু এসে রান্নাঘরে দাঁড়ালো। তনিমা তাড়াহুড়ো করে কফির জন্য পানি বসালেন। একেবারে কাপের ঢালা থেকে চামচ নাড়া অবধি দাঁড়িয়ে রইল তুষি। সবটা সে মনোযোগ দিয়ে দেখেছে। তারপর মাথা নেড়ে ভাবল, কফি তাহলে এভাবে বানাই। তনিমা কাপ নিয়ে ফিরতেই দুজন মুখোমুখি হলো। অমনি তুষি শীতদ্বারা সোজা করে ফেলল। ভদ্রমহিলা থমকালেন প্রথমে, পরপরই ঠোঁটে হাসি টেনে বললেন, কি তুষি, কিছু লাগবে?
তুষি একবার কফির দিকে, পরের বার ওনার মুখের দিকে চাইল। মেয়ের সুকোমল চেহারায় বিস্তর জড়তা, আবদার ছিল মিনমিন করে। এটা এটা আমি নিয়ে যাই? তনিমা যেন আকাশ থেকে পড়লেন। তুমি নিয়ে যাবে? চিবুক নামিয়ে মাথা নাড়ল তুষি। মেয়েটার এই আচমকা লজ্জা লজ্জা ভাব দেখে তনিমা আশ্চর্য হন। পর মুহূর্তে ঠোঁট চেপে হাসেন তিনি। ছোট্ট ট্রেটা বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা নিয়ে যাও, তবে সাবধানে, খুব গরম কিন্তু। তুষি খুশি হয়ে গেল। কফিটা নিয়েই চড়ুই পাখির মতো স্ফুর্ত গতিতে পা বাড়ালো তড়িৎ। তনিমা শ্বাস টেনে হাসলেন। কেন যেন মনে হচ্ছে এই দূরত্ব কমার বেশি দেরি নেই। খুব ঘনিষ্ঠে আসছে ওদের কাছে আসার মৌসুম। ইয়াসিরের মাথা ব্যথা জোরালো। বাইরের অতিরিক্ত রোদ আর গরমে পুরো দোস্তর মাইগ্রেন জেঁকে বসেছে। সশরীরই ছুটন্ত ক্লান্তিটাও যেন এক ফোঁটা থামছে না। গায়ের ইউনিফর্ম নিয়েই সোজা এসে বিছানায় শুয়ে পড়ল সে। ঘরে তখন ডিমবাতি জ্বলছে। খোলা জানালার ওপাশ হতে যতটা আলো ফিনকি দিয়ে আসছে তাতেও সব স্পষ্ট দেখা যায়। সে সময় নরম পায়ে দোরগোড়ায় এসে থামল তুষি। কফি নিয়ে তো এলো, কিন্তু ভেতরে ঢোকার সাহসে কুলাচ্ছে না। বিটকেলটা গতবার কেমন কড়া করে বলেছিল, এ ঘরের দরজায় যেন তোমাকে না দেখি। এখন যদি রেগে মেগে গুলি করে দেয়। চিন্তায় নুয়ে পড়তে পড়তো সোজা হলো তুষি। বুক টান টান করে ভাবল, আমি তো আর এমনি এমনি আসিনি, কফি দিয়ে ওনার উপকার করতে এসেছি। উপকারীকে নিশ্চয় উনি কিছু বলবেন না। ঠোঁট ফুলিয়ে দম ফেলে জট করে ঢুকে পড়ল তুষি। চোখ জোড়া প্রথমে গিয়ে খাটের উপর পড়ল। লম্বালম্বি শুয়ে থাকা মানুষটাকে দেখে থতমত খেল এক চোট। ইয়াসিরের চোখ বন্ধ, কপালের উপর বেশি বহুল ডান হাতটা আড়াআড়ি রাখা। তুষি কী করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ দোনামোনা করে এগিয়ে এলো, কিন্তু যত সামনে আসছিল কেমন আশ্চর্য রকম কাঁপুনিতে কাবু হলো ভেতরটা। ধুকপুক ধুকপুক শব্দের মাত্রা যে কি প্রগাঢ়। তুষি ভীষণ আস্তে করে কফির ট্রেটাকে রাখলো টেবিলে। পিছু ফিরে দেখল একই রকম শুয়ে আছে ইয়াসির। একটুও নড়ছে তো না। ঘুমিয়ে গেল কি? ইস, মনে হয় খুব ক্লান্ত। তুষির সাহসটা হঠাৎই বেড়ে গেল এবার। খুঁটে খুঁটে ইয়াসিরকে দেখার সুপ্ত এক ইচ্ছে মাথা চাড়া দিল। অভিভূতের ন্যায় ধারালো চিবুক পানে চেয়ে রইল সে। আজ যেন কড়াই গন্ডায় এই মুগ্ধতার মানে বুঝে নিল তুষি। বুঝে ফেল সে আর নিজের মাঝে নেই। হৃৎপিণ্ডের লাভডাপের গতি বাড়াতে ইয়াসির এসেছে তার কাছে। বুঝে ফেল ইউসাই ঠিক। তুষি হারিয়ে গেছে এক গভীর সমুদ্রের মাঝে, যে সমুদ্রে শুধু একটাই তীর, একটাই কিনারা, ইয়াসির। মেয়েটার আনচানে মনে সেই একই তাল তখন। ফের কানের পাশে বেজে উঠল মোহময়ী কিছু শব্দ। তুষি আমার স্ত্রী। সাথে এক ঝটকা সনসন বাতাসে ছুটে বেড়ালো মাতাল সেই সুর। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাগরের মতো হারালো এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা, বাতাসে গুনগুন। ধ্যানে মগ্ন মেয়েটার হঠাৎ চোখ পড়ল ইয়াসিরের পায়ের দিকে। জুতো জোড়াও খোলেনি। তুষি নিঃশব্দে এসে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। হাতটা বাড়াতে নিয়েও গুটিয়ে আনলো একবার। গলা উঁচিয়ে ইয়াসিরকে ফের দেখল ভালো করে, না জেগে নেই। তুষি সাহস করে জুতোয় হাত দিল। এক পায়েরটা খুলতে যেতেই এতক্ষণে নড়ে উঠল ইয়াসির। হাতটা চট করে সরালো কপাল থেকে। বুড়ো কুচকে চাইল পায়ের দিকে। তুষিকে দেখে তড়াৎ করে উঠে বসলো অমনি। কি হচ্ছে? তুষি লাফিয়ে উঠল। স্পর্ধা টর্ধা ফানুসের মতো উড়ে গেল হাওয়াতে। বাড়ানো হাত জোড়া একচোট কাঁপুনিতে ফিরে এলো জায়গায়। ধরফর করে বলল, আমি তো কফি দিতে এসেছিলাম। সাথে আঙ্গুলের ইশারায় অদূরে টেবিলটাকে দেখালো সে। ইয়াসির এক পোল যে চোখ সরিয়ে আনলো। মুখাবয়ী শিথিল হলো, ভারী গলায় শুধালো, তুমি নিয়ে এসেছো কেন? মা কোথায়? তুষি জিভে ঠোঁট ভেজাই থেমে থেমে বলে, বাবা ডেকেছেন বলে আমাকে দিতে বলেছেন। ইয়াসির কপাল কুচকে চেয়ে রইল, তাও চোখ মুখ দেখে পরিষ্কার একদম বিশ্বাস করেনি। তুষি হড়বড় করে উঠল। সত্যি বলছি, বিশ্বাস না হলে ডেকে জিজ্ঞেস করতে পারেন। এখানে কি করছিলে?
ইয়াসির মেজের কথা বোঝালো আর এতে সব যুক্তি গুলিয়ে ফেলল মেয়েটা। মিথ্যা বলতো ও যতই পাকা হোক, ইয়াসিরের চোখ দেখলেই ও সব আটকে যায়। তো সেই গাল চুলকে এদিক ওদিক তাকালো। বিটকেলটা যে কেন এত প্রশ্ন করে, কোন হতচ্ছাড়া একে পুলিশের চাকরি নিতে বলেছিল, সেটাকে হাতের কাছে পেলে মেরে তো সে রুটি বানিয়ে ফেলবে। কিছু জিজ্ঞাসা করেছি? পুরুষরে চটাক কাটার নাই ফিরল সে, আমতা আমতা করে বলল, আসলে একটা ইঁদুর দেখলাম ঘরে, আমাকে দেখেই দৌড়ে খাটে নিচে ঢুকলো। যদি আপনাকে কামড়ে টামড়ে দেয় তাই আর কি, উকি দিয়ে দেখছিলাম আমি। ইয়াসিরের মুখের ধরন বদলালো, আরও পাথুরে হলো তা। নিশ্চিত এবারেও বিশ্বাস করেনি। নিলিপ্ত ঠান্ডা চোখের চাহনিতে তুষি নেতিয়ে আসে, সোজাসুজি চেয়ে থাকতে পারে না। ফ্লোরে এলোমেলো পাতা ফেলে চোখের। ইয়াসির নিরেট কণ্ঠে বলল, যাও এখন। তুষি মাথা তুলো, শুনতে পায়নি এমনভাবে শুধালো। হুম। যেতে বলেছি। কথাটার বাধ্যের মতো ঘাড় নাড়ল মেয়েটা। ততক্ষণে টেবিল থেকে কফির মগ হাতে তুলেছে ইয়াসির। তুষি উঠে দাঁড়ালো, এক ফোঁটাও নড়ল না। ইয়াসির কাপে চুমুক দিতে গিয়েও থামল। ওকেটায় দাঁড়ানো দেখে প্রশ্ন ছুড়ল ইয়াসির। কিছু বলবে? তুষির অন্তপট উসখুস করছে খুব, নিষ্পিসে ভাব নিয়ে চৌচির হচ্ছে জিভটা। মনের এই দোলাচলে বেচারি বেশিক্ষণ টিকে থাকতে পারল না, বলেই ফেল মুখ ফসকে, আপনার না মাথা ব্যথা, টিপে দিই? মহাভারত অশুদ্ধ হওয়ার মতো চাইল ইয়াসির। আকাশ ছোঁয়া গাম্ভীর্যতার কণ্ঠে এনে বলল, আমি বলেছি। স্বর শুনেই নিভে গেল তুষি, সজোরে মাথা নাড়ল দুপাশে। ইয়াসির মেঘমন্দ কণ্ঠে বলল, তখন সবার সামনে স্ত্রী বলেছি দেখে কি সত্যি স্ত্রী হতে চলে এসেছো? সেটা শুধুমাত্র আইরিনের সামনে তোমার সম্মান রাখতে বলেছিলাম। এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি। তুষি চুপ, চেহারায় খুব একটা পরিবর্তন এলো না, উল্টো মনে মনে ভাবল, আমি কিভাবে নিব না নিব সে আমার ব্যাপার, মাই ডিসিশন। আপনার তাতে কি? মুখে বলল আচ্ছা। ইয়াসির খেপে গেল। কি আচ্ছা? এই চোর, যেতে বলেছি না তোমাকে? যাচ্ছি তো, এমন কেন করছেন? যাও আগে। ইয়াসির চোখ পাকাই। তুষি ধূপধাপ পায়ে দৌড় অবধি এলো, কি মনে করে থেমে আবার ছুটি গিয়ে দাঁড়ালো ওর সামনে। একটা কথা বলতাম। ইয়াসিরের কপালে গাঢ় ভাঁজ পড়ল, দৃষ্টিতে বিরক্তি, অথচ মেয়েটা কোমল স্বরে বলল, আমাকে একটু দাদির সাথে দেখা করতে দিন না, কতদিন হয়ে গেল আমি দাদিকে দেখি না। একটু বাইরেও যেতে দিচ্ছেন না। সামনে আমার জন্মদিন, দাদির হাতে সেমাই ছাড়া আমি কোনোদিনও জন্মদিন করিনি। দেখা করতে দেবেন একটু? তুষির চোখে অনুনয়, ইয়াসিরের উত্তর শোনার আগ্রহ, অথচ পাষণ্ডটা মুখের ওপর বলল না। তুষি মুখ কালো হয়ে আসে। প্লিজ। ও কড়া কণ্ঠে বলল, আমি এক কথা দুবার বলা পছন্দ করি না। তুষির উদ্ভাসনায় এক ঘটি জল দিতে এইটুকুই যথেষ্ট আজ। ব্যর্থ শ্বাস ফেলল মেয়েটা, ফিরে আসতে নিয়েও আবার একই জায়গায় দাঁড়ালো, গলা তুলে বলল, আরেকটা কথা ছিল। মহাবিরক্ত চোখে চাইল ইয়াসির। সমস্যা কি তোমার? আমার না তো আপনার। কি? না মানে, আপনি হাসতে পারেন না? সবসময় মুখটা কেমন বাংলার পাঁচ করে রাখেন কেন? আপনি কি রামগরুরের ছানা যে হাসতে আপনার মানা? তুষি গড় গড় করে বলল, যেন সব ভয়ডয়ের কোথাও একটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ইয়াসির তাজ্জব, স্তব্ধ। ধমকি কিছু বলবে পূর্বেই সবেগে ছুট লাগায় মেয়েটা। দমকা হাওয়ার মতো গতিতে বেরিয়ে আসে বাইরে। সেই তোড়ে কাঠের দরজাটাও ধরম করে বাড়ি খেলো এপাশে। ইয়াসির বোকা বনে গেল, কবের কথা ভুলে চেয়ে রইল হতভম্ব চোখে। তুষি একেবারে সিঁড়ির গোড়ায় এসে থামল। জোরে শ্বাস ফেলতে ফেলতে ফিক করে হেসে উঠল হঠাৎ, ঠোঁটে জল জলে দুষ্টামি নিয়ে ভাবল, আপাতত যেতে বললেন মেনে নিলাম, কিন্তু আপনি যে এই চোরের মন চুরি করার সাহস করেছেন, এখন তো গোটা আপনাকেই চুরি না করা অবধি তুষি কোথাও যাবে না। মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে হাসে, প্রফুল্ল স্বরে গান ধরে, বলি ও দারোগা, পেয়েছি মৌকা, তোমার পুলিশ ফেসেছে, পরাণ আমার ভালোবেসেছে। ও দারোগা, পরাণ আমার ভালোবেসেছে। কি ব্যাপার, রাত দুপুরে বানরের মতো লাফাচ্ছ কেন? হয়েছেটা কি? তুষি নাচানাচি উল্লাস সব থেমে গেল অমনি। চকিতে ফিরে চাইল পেছনে। রেনুমার হাতে জগ, নিচ থেকে পানি আনতে যাচ্ছেন। বিরক্তিতে চেহারা কুঁচকে বসেছে একজোট। তুষিকে এমন হাত পা ছুঁড়ে লাফাতে দেখে
প্রথম দফায় ভরকালেও মাথা ঘামানোর ইচ্ছে হলো না আর কেমন খম করে বললেন। দেখি সরে দাঁড়াও। বাধ্য মেয়ের মতো একপাশে সরে এলো তুষি। রেহনুমা সিঁড়িতে কেবল পা রেখেছেন, আচমকা বলল সে। আপনাকে দেখে আমার খুব অবাক লাগে জানেন। ভদ্রমহিলা থামলেন, ঘুরে চেয়ে বললেন। কেন? অবাক লাগার কি আছে? তুষি অদ্ভুত চোখে হাসল, খুব স্পষ্ট গলায় বলল। আমি ভাবতাম গরিবদের বিবেক থাকে না, কিন্তু থাকে, কিন্তু কম। কারণ ওরা অভাবের তোড়ে যা ইচ্ছে করে ফেলতে পারে। এই যে আমাকেই দেখুন না, আমিও কিন্তু এই চুরির পথে পেটের দায়েই নেমেছিলাম, কিন্তু আমার ওসব ধারণা বদলে গেল আপনাদের বাড়ি এসে, আপনাকে দেখার পর। বুঝলাম আমি আসলে ভুল। গরিবেরা তো মূর্খ হয়, এক কলম পড়াশোনাও করেনি, তাই ভালো মন্দের জ্ঞান ওদের কম। কিন্তু আপনাদের কাছে সব আছে, মান সম্মান, টাকা, শিক্ষা, অথচ বিবেক সেটা একানাও নেই। আপনার মতো মহিলাদের কাছে নিজের সন্তান, নিজের রক্ত, নিজের আত্মীয়রাই সব কিছু। এখানে অন্যদের কোনো দামই নেই। সে যদি হয় আবার আমার মতো বস্তিতে বড় হওয়া মেয়ে, তাহলে তো সোনায় সোহাগা। অথচ আমাদের চোখে আপনাদের মতো গাড়ি চড়া মানুষকে কত সুখী মনে হতো এক সময়। কিন্তু যদি বিবেকটাই না থাকলো, তার সুখ দিয়ে কি হবে? সে তো মানুষই নয়, তাই না? রেহনুমা স্তব্ধ, বিস্মিত, হতবাক হয়ে বললেন। কি বললে তুমি আমাকে? তুষির চাহনি নির্ভীক, কাঁধ উঁচিয়ে বলল। আমি কি বললাম? বলেছিলেন তো আপনি, যে কাজ আমি করিনি তার জন্য আমাকে কত কি শোনালেন আজ। হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকেই আমি আপনার কাছে পদে পদে খোঁটা শুনেছি, অপদস্থ হয়েছি, কিন্তু ওসব আমি কখনো গায়ে মাখিনি। লোকের মন্দ কথা, গালমন্দ শোনার অভ্যেস ছিল আমার। অথচ আজ আজ আপনি আমার বাবা মা তুলে কথা বলছেন। আমরা গরিব, আপনাদের মতো ধন দৌলত নেই বলে বস্তিতে বড় হয়েছি, কিন্তু সেটা তো কারো দোষ হতে পারে না। আপনি আজ আমার জন্ম পরিচয় নিয়েও কথা বলতে ছাড়েননি, অথচ ওই কাজ কে করলো? আপনাদেরই বাড়ির আরেক মেয়ে। তখন আপনার কথার বুলি কোথায় হারিয়ে গিয়েছিল বলুন তো? আর যদি আমার জায়গায় ইউসা হতো, বা আমি আপনার নিজের মেয়ে হতাম, তখন পারতেন আমায় এইসব বিষ বিষ কথা শোনাতে? রেহনুমা চেঁচিয়ে উঠলেন রুষ্টতায়। এই মেয়ে, খুব বুলি ফুটছে দেখি। তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আজকে না হয় তুমি চুরি করোনি, কিন্তু তুমি যে চোর সেটা কি মিথ্যে? বলো, সাধু তুমি? হ্যাঁ, মানলাম আইরিন তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার একটা ভুল কাজ করেছে। তাতে কি হয়েছে শুনি? নির্দোষ প্রমাণিত হয়েছো বলে কি মাথা কিনে নিয়েছো? এখন সবাই মিলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? কেন? কে তুমি? হ্যাঁ, কি ভাবো নিয়েছে কি? আর তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের সাথে নিজের তুলনা করছো। আমার মেয়ে কত ভদ্র দেখেছো? আজ অবধি আমার চোখের দিক চেয়ে কথা পর্যন্ত বলেনি। সেখানে তুমি একটা তর্কবাজ উগ্র। তোমার মতো মেয়ে আমি কখনো পেটে ধরতেই পারি না। তুষির মুখ কাগজের মতো সাদা হয়ে গেল, নিস্তব্ধ আওড়ালো। আপনি আবার আমার মাকে অপমান করছেন? হ্যাঁ, করছি। কি করবে তুমি? কি করবে? সন্তান শুধু জন্ম দিলেই হয় না, শিক্ষা দীক্ষারও প্রয়োজন আছে। মেয়ে জন্ম দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে, পকেট কাটুক, চুরি করুক, তাতে কি? ঘরে তো টাকা আসবে। বলিহারি বাবা মায়েরা। তুষি প্রতিবাদ করে উঠল। আপনি আমার বাবা মা নিয়ে আরেকটা কথাও বলবেন না। কতটুকু জানেন আপনি ওদের ব্যাপারে? চেনেন কতটুকু? ওরা আমাকে নামিয়েছে না আমি নেমেছি সে? রেহনুমা কথা কেড়ে নিলেন। সেসব আমার জানার কোনো দরকার নেই। নিজের সেধে কথা বাড়াতে এসেছো, তাই শুনছো। এর জন্যই ছেলে মেয়েদের বুঝে শুনে চলতে হয়, না হলে সন্তানের জন্য কাজ। সবার আগে বাবা মার গায়েই লাগে। আগে নিজে মানুষ হও, সভ্য হও। মেয়েদের জামা পরলেও ছেলে ছেলে হাব ভাব তো এখনও যায়নি। শেখো এসব, তারপর অন্যকে বিবেক নিয়ে কথা শোনাতে আসবে। আমাদের বিবেক আছে বলেই এখনও এ বাড়িতে থাকছো, খাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ অবাধে। অন্য কেউ হলে তোমার মতো রাস্তার মেয়েকে ঘরে চৌকাঠ মারাতেও দিত না। আর হ্যাঁ, খবরদার আর কখনো আমার মেয়ের সাথে নিজেকে তুলনা তো দূর, এসব মুখেও আনতে যেও না। যে যেটার যোগ্য নয় তার সাথে সেটা বেমানান। তুষি স্তম্ভের ন্যায় সব কথা শুনল। রেহনুমা এক পা বাড়াতে নিলেই বলল। আপনি আজ যে কথাগুলো বললেন, আমি এসব সারা জীবন মনে রাখবো। এমন যেন না হয় যে কোনো একদিন এই রাস্তার মেয়েটার কাছে এসেই আপনাকে ক্ষমা চাইতে হচ্ছে। মাথায় রাখবেন, সেদিন কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না, কখনো না। তারপর তত্তরিয়ে নেমে গেল তুষি। সেদিকে চেয়ে চিরবির করে উঠলেন রেহনুমা। অসভ্য বেয়াদব মেয়ে একটা। ও আমাকে ক্ষমা করার কে? রাত প্রায় অনেক। যে যার ঘরে থাকায় লিভিং রুম ফাঁকা। স্টোররুমে যেতে বসার ঘর ফেলে আসতে হয়। পাংশুটের মুখে হাঁটতে হাঁটতে শুকনো ঢোক গেল তুষি। কেন যেন বুক তোলপাড় করে কান্না পাচ্ছে হঠাৎ।
আজ কি তুষি একটু বেশি নরম হয়ে এসেছে? না হলে ন্যাকা মেয়েদের মতো বারবার এমন চোখ ভরে আসছে কেন? কেন পৃথিবীর এই হাজার কোটি মানুষের মাঝে বড্ড তুচ্ছ লাগছে নিজেকে? তুষি ভেতরটা হু হু করছে মায়ের জন্য। আজ মা বেঁচে থাকলে ওকে নিশ্চয়ই চোর হতে দিতেন না, আর 5টা নারীর মতো বুকে আগলে মানুষ করতেন। কেন যে তুষি চোর হতে গেল? দাদির কথা মতো লোকের বাড়িতে কাজ করলো, বাবা মা নিয়ে কেউ এতটা অপমান করতো না বোধ হয়ে। তুষির বেখেয়ালে কদম ফেলার মাঝেই আচমকা ধাক্কা লাগলো আইরিনের সাথে। আপেল খেতে খেতে যাচ্ছিল সে। ভাবনে মগ্ন মেয়েটাকে দেখে চমকে ওঠে, প্রকট চোখে ফিরে যায়। আইরিনকে দেখে কপাল কুঁচকে বসে পরপর। তুষি ভেবেছিল এড়িয়ে যাবে, নিরস চিত্রে যেতে নিল। তখনই ভেঙচি কাটল আইরিন। কাঁধ থেকে চুলের ঝাপটা এমনভাবে সরালো, সোজা এসে চোখে লাগলো তুষির। অমনি দাঁত কপাটি পিষে ধরল মেয়েটা। মেজাজ এমনি চটে আছে, আরও বিগড়ালো এবার। আইরিন পাশ কাটাতে গেলেই তুরন্ত খপ করে ওর হাতটা চেপে ধরল তুষি। সে মেয়ে হতবুদ্ধি হয়, তেতে ওঠে পরপর।